আমি যখন হোম ভিজিট যাই, গিয়ে যে চিত্রটা আমার সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে পেশেন্ট শুয়ে আছে, তার মাথার কাছে একটা ছোট্ট চুবড়ি আছে, আর সেই চুবড়ি ভর্তি মেডিসিন থাকে। কারো ক্ষেত্রে 10টা, কারো ক্ষেত্রে 15টা, এমনকি 20টা পর্যন্ত মেডিসিন তাদেরকে প্রতিদিন খেতে হচ্ছে। ওই পেশেন্ট আমাকে দেখে প্রশ্ন করে যে ডাক্তারবাবু, আমি এই ওষুধের হাত থেকে কীভাবে বাঁচব? ওষুধ খেতে আর ভালো লাগছে না, মুখ তেতো হয়ে যাচ্ছে, কোনো খাওয়ার রুচি নেই, তো এত মেডিসিন কিভাবে খাবো? কিন্তু ডাক্তারবাবুদের কাছে গেলে তারা তো বলছেই যে আপনি মেডিসিন না খেলে আপনি বাঁচবেন না, আপনার শরীর আরও ভেঙে পড়বে, আপনার সমস্যা আরও বেড়ে যাবে। কারণ আপনার ইন্টারনালি যে প্রবলেম শুরু হয়েছে, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, আপনার পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, এমনকি ডিপ্রেশনও চালু হয়ে গেছে, ডিপ্রেশনেরও মেডিসিন খাচ্ছেন, নার্ভের সমস্যা হয়ে গেছে, নার্ভের মেডিসিন খাচ্ছেন, হাড়ের সমস্যা হয়ে গেছে, হাড়ের মেডিসিন খাচ্ছেন। তো একটার পর একটা সমস্যা আপনার বাড়ছে, আর ডাক্তারবাবুদেরকে বলছেন আর মেডিসিন খাচ্ছেন। অনেকে তো 3-4টে ডাক্তার দেখায়, একসাথে 3-4টে ডাক্তার দেখিয়ে তাদের ওষুধ খেয়েই যাচ্ছে কন্টিনিউ। কেউ কিন্তু গড়ায় চিকিৎসা করছে না। কোনো পেশেন্ট কিন্তু গড়াটা ভাবছে না যে কীভাবে গড়াটা, শেকড়টা ভালো রাখবে যাতে গাছটা ভালো থাকে। তো যাদের সমস্যা হয়ে গেছে তারাও কিন্তু কিছুটা যদি চেষ্টা করেন বেরোতে পারবেন। আর যারা ইয়াং ব্লাড আমার এই ভিডিওটা দেখছে, তারা যদি এখন থেকে প্রিপারেশন নেয় যে আমার দেহ আমাকে ভালো রাখতে হবে, তো তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। আমি 4টে টিপস দেখিয়ে দেবো, আমাদের ফিজিওথেরাপি, আমাদের যোগ থেরাপি, যত রকমভাবে আমি সাহায্য করতে পারি আমি করব। কিন্তু এই 4টে টিপস যদি প্রতিদিন কোনো মানুষ ফলো করে, আমি ডেফিনেটলি গ্যারেন্টি দিচ্ছি এই ঝুড়ি ঝুড়ি মেডিসিন তার বৃদ্ধ বয়সে খেতে হবে না। এবং যারা ঝুড়ি ঝুড়ি মেডিসিন খাচ্ছে তারাও যদি একটু প্রিপেয়ার হয়, একটু যদি নিজের দিকে সচেতন হয়, আর একটু যদি মেন্টাল স্টেটটা চেঞ্জ করে, অর্থাৎ যে ডিপ্রেশনে চলে গেছে, যে অ্যাংজাইটিতে ভুগছে, যে সমস্যাটা তাকে দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছে যে আমি আর ভালো হব না, আমার দ্বারা হয়তো আর ঠিক হবে না, এইভাবেই জীবনটা কেটে যাবে, সেই জায়গা থেকে যদি মেন্টাল স্টেটটা চেঞ্জ করে, ইয়েস আমিও পারবো, এখনও আমার অনেকটা সময় বাকি আছে, আমিও এখনও আনন্দের সাথে বাঁচব। আমি বলছি না মেডিসিনটা আমার কথা শুনে সব বন্ধ করে দিন, না। আপনি যদি প্রিপেয়ার হন, আপনি যদি আমার দেখানো পথটা অবলম্বন করেন, আপনি যখন ডাক্তারবাবুদের কাছে যাবেন তারাই আপনাকে বলে দেবে যে আপনার হেলথ এখন অনেক ভালো আছে, আপনি আস্তে আস্তে এই মেডিসিনগুলো বন্ধ করুন। দেখবেন ওটা 20টা থেকে কমতে 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 দেখবেন কখন 4টে-5টায় চলে এসছে আপনি নিজেও জানতে পারবেন না। কিন্তু আগে মেন্টাল স্টেট চেঞ্জ করতে হবে, কারণ সমস্ত কিছু শুরু হচ্ছে এখান থেকে, আর এখান থেকে প্লাবিত হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। জল ওপরে উঠে যায় না, জল নিচের দিকেই গড়িয়ে আসে। তো যে ধারায় জলকে বয়াবেন সেই ধারাতেই বইবে, মাথাকে যেভাবে পরিচালনা করবেন সেইভাবেই পরিচালিত হবে। তো এই জায়গা থেকে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে, ইয়েস আমিও পারবো। তো এই 4টি উপায় কি? তো প্রত্যেকেই ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, সকলেই আমার সাথে থাকুন। সর্বপ্রথম দিনটি স্ট্রেচিং দিয়ে শুরু করুন। হাত টান টান করে উপর দিকে তুলে ধরে রাখার চেষ্টা করুন 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত। স্ট্রেচিং কিন্তু আমাদের বডির অ্যাক্টিভিটিস বাড়ায়। ঘুম থেকে ওঠার পরে আমাদের বডির মধ্যে যে জড়তা আমরা মনে করি যে হাঁটতে চলতে ভালো লাগছে না, স্ট্রেচিংয়েই কিন্তু অনেকটাই এই জড়তা কেটে যায়। আমাদের মাসেল এবং ফ্যাসার মধ্যে লেন্থ বাড়িয়ে দেয় এই স্ট্রেচিং। স্ট্রেচিং করলে আমরা সহজেই ওয়ার্কআউট করতে পারবো এবং বডির মধ্যে অ্যাক্টিভিটিস সবসময় ভালো থাকবে, মুভমেন্ট ভালো থাকবে। দেখবেন সমস্ত অ্যাথলেটিক্স তাদের ওয়ার্কআউট শুরু করার আগে স্ট্রেচিং করে নেয়। স্ট্রেচিং করে তাদের বডি মুভমেন্ট, অ্যাক্টিভিটিস, বোনস হেলথ সবটাই বাড়িয়ে তারপরে তারা ওয়ার্কআউটে যায়। তো প্রত্যেককেই তাই রিকোয়েস্ট করব, ধীরে ধীরে স্ট্রেচিং করুন। প্রতিটা স্ট্রেচিং 15 থেকে 30 সেকেন্ড করার চেষ্টা করুন। আমি যেভাবে দেখাচ্ছি, আমি ভিডিওটিকে শর্ট করার জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু আপনারা প্রত্যেকেই 15 থেকে 30 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন। এরপরে যে স্ট্রেচিংটা দেখাবো, এই স্ট্রেচিংটা আমাদের
পেছন দিকে অর্থাৎ ব্যাক যে সকল মাসেল আছে এবং কোর মাসেল আছে, আমরা যদি এটি 15 সেকেন্ড বা 30 সেকেন্ড ধরে রাখি তো সেই মাসেলের মধ্যে রিদিম চেঞ্জ হয়। তো এরপরে আমরা কিন্তু যোগাতে চলে যাব। যোগা শুরু করার আগে যেটা করেন, ওয়ার্কআউট করে নিন, এক্সারসাইজ করে নিন, মর্নিং ওয়াক করে নিন। আমি এর আগে অনেক ভিডিও করেছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। এখন আমি করেছি পর্বতাসন। পর্বতাসনে অনেকটা বডি স্ট্রেচিং দিয়েই কিন্তু যোগা শুরু হয়। এতে আমাদের দুই বাহুর ব্যালেন্স মেনটেন থাকে, আমাদের শোল্ডার সবসময় ভালো থাকে, শোল্ডারে ব্যথা কম থাকে। যারা পদ্মাসনে বসতে পারবে না তারা সহজ পদ্মাসন করবেন, কারণ যাদের বয়স হয়ে গেছে পদ্মাসন করতে একটু সমস্যাই হয়। এবার করব যোগমুদ্রা আসন। নাভির নিচে হাত রেখে ধীরে ধীরে নাকটাকে ঠেকানোর চেষ্টা করবেন। এই যোগমুদ্রা আসন করলে আমাদের খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, গ্যাসের সমস্যা কমে যায়, পেট অনেকটাই ভালো থাকে। এরপরে আমরা করব বজ্রাসন। বজ্রাসন কিন্তু একমাত্র আসন যা খাবার পরেই করা যায়। বাকি সমস্ত এক্সারসাইজ, ওয়ার্কআউট, যোগা মিনিমাম 3-4 ঘন্টা পরেই করতে হয়, কারণ বজ্রাসনে বসলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়। এরপরে করছি অর্ধকুর্মাসন। অর্ধকুর্মাসনেও আমরা সমান উপকার পাই যোগমুদ্রা আসনের মতোই। নীলমণি দাস বলেছেন, এই যে যোগা আমি দেখাচ্ছি, এই যোগার মধ্যে থেকে যে কোনো 3-4টি যোগা আপনি তুলে নিয়ে প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন, না হলে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন, কারণ হাজারো হাজারো এক্সারসাইজ আছে, হাজারো হাজারো যোগা আছে। তো সাধারণ মানুষ এমনিই কনফিউশন হয়ে যায় কোনটা করব, কোনটা দেহের জন্য ভালো। তো এর মধ্যে থেকে যেটা আপনি কমফর্টেবলি করতে পারবেন সেটাই করবেন। এরপর আমরা উষ্ঠাসন করব। উষ্ঠাসন কিন্তু আমাদের মেরুদণ্ড ব্যালেন্স মেনটেন করতে সহায়তা করে, কার্ভেচার মেনটেন করতে সহায়তা করে। সহজভাবেই করার চেষ্টা করুন একপদ উষ্ঠাসন। যারা প্রথম যোগা করছেন, যদি সমস্যা হয় জোর করে করতে যাবেন না, এবং যোগ করার সময় নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। নেক্সট ব্যায়াম করব ভদ্রাসন। এই ভদ্রাসন করতে একটু সমস্যা হয় অনেকেরই। তো যারা মাটিতে হাঁটুগুলো ঠেকাতে পারবেন না তারা পাগুলোকে উঁচু করে তুলে রাখবেন। এই ভদ্রাসনই একমাত্র পারে আমাদের নিচের অর্থাৎ লোয়ার পোর্শনে ব্লাড সার্কুলেশন বাড়াতে। খুব কমন একটি রোগ AVN অর্থাৎ এভেসকুলার নেক্রোসিস। হিপ জয়েন্টে রক্ত প্রবাহ কম হয়ে যাওয়ার ফলে বা রক্ত চলাচল না হয়ে নেক্রোসিস দেখা দেয়, অর্থাৎ হিপ জয়েন্ট হেড যে আছে সেটা পচে যায়। তো এটি খুব কমন এখন দেখা দিচ্ছে মানুষ এক্সারসাইজ না করার ফলে। তো এই ভদ্রাসন করলে কিন্তু এই ধরনের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। আজকে পর্যন্ত এই যোগাগুলোই আমি দেখালাম। এবার চলে যাব প্রাণায়াম পর্বে। প্রাণবায়ু সঞ্চার করাটা অত্যন্ত জরুরি। শরীরের মধ্যে বায়ুর প্রবাহ যত ভালো থাকবে ততই আমাদের শরীর সুস্থ সবল থাকবে। দেখুন, আমি নাকের কাছে বায়ু চেক করছি যে ডান নাক দিয়ে বায়ুর প্রবাহ বেশি পড়ছে না বাম নাক দিয়ে বায়ুর প্রবাহ বেশি পড়ছে। তো এটা দেখার কারণই হচ্ছে, তো এই মুহূর্তে শরীর কোন পজিশানে আছে। যদি ডান নাক দিয়ে বায়ুর প্রবাহ বেশি পড়ে তাহলে জানবেন শরীর উত্তেজিত আছে, আর বাম নাক দিয়ে যদি বায়ুর প্রবাহ বেশি পড়ে তাহলে জানবেন শরীর শীতল আছে। তো যাদের ঘুমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাম নাক দিয়ে বায়ু প্রবাহ বাড়াতে হবে, আর যাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ডান নাক দিয়ে বায়ুর প্রবাহ বাড়াতে হবে। এটা প্র্যাকটিক্যালি আপনারা প্রত্যেকেই করে দেখতে পারেন। যদি শরীর দুর্বল লাগে তাহলে ডান নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেবেন, যতটা নিঃশ্বাস ধরে রাখতে পারবেন রাখবেন, তারপরে আবার ছাড়বেন। এইভাবে 2-4 মিনিট অবশ্যই করবেন। এরপরে যাদের ঘুমের সমস্যা হচ্ছে, বিছানায় বসে ডান নাকটি বন্ধ করে বাম নাক দিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে জোরে ছাড়বেন। তো এর ফলে আপনারা সহজেই ঘুমোতে পারবেন। এটা একদম প্র্যাকটিক্যালি আমি বলছি। এরপরে করব কপালভাতি প্রাণায়াম। এই কপালভাতি প্রাণায়াম কিন্তু খুব পাওয়ারফুল প্রাণায়াম।
দেখুন, পেটের মধ্যে একটা সজোরে ধাক্কা দিয়ে নিঃশ্বাসটাকে বার করতে হবে, জোরে নিঃশ্বাস নিতে হবে এবং জোরে ছাড়তে হবে। যাদের মেজর হার্টের সমস্যা আছে তারা কিন্তু কপালভাতি প্রাণায়াম থেকে দূরে থাকবেন। এই কপালভাতি প্রাণায়াম আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়। তার ফলে যাদের হিমোগ্লোবিন কম থাকে, রক্ত কম থাকে, সেই রক্তের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। মেয়েদের ক্ষেত্রে সবসময় রক্ত কম থাকে, তারা যদি প্রতিদিন কপালভাতি প্রাণায়াম প্র্যাকটিস করে হিমোগ্লোবিনের মাত্রা অবশ্যই বাড়বে। ছেলেদের ক্ষেত্রে তো বাড়বেই। এরপর করব অনুলোম বিলোম প্রাণায়াম। এই প্রাণায়াম প্রত্যেকেই করতে পারবেন। যে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন তার বিপরীত নাক দিয়ে ছাড়বেন, আবার যে নাকে ছাড়লেন সেই নাক দিয়েই নিঃশ্বাস টেনে বিপরীত নাক দিয়ে ছাড়বেন। তো এটি 4 থেকে 5 মিনিট অবশ্যই করতে পারেন। একদম শেষে মেডিটেশান করতে হবে। মেডিটেশান কিন্তু আমাদের মস্তিষ্ককে শীতল রাখে। আপনার টেনশান, আপনার ডিপ্রেশান, আপনার অ্যাংজাইটি সমস্ত কিছু কমাতেই সাহায্য করে এই মেডিটেশানও স্টেপ বাই স্টেপ করতে হয়। এই মেডিটেশান নিয়ে আমি ডিটেলসে একটি ভিডিও বানিয়েছি। যারা বিগিনিং স্টেজ অর্থাৎ এই প্রথম মেডিটেশান করবেন তারা ডেসক্রিপশানে গিয়ে ওই ভিডিওটি দেখতে পারেন। একদম শেষে আমাদের সব আসন দিয়েই শেষ করতে হবে, কারণ এই সব আসন হচ্ছে সমস্ত আসনের রাজা। প্রতিদিন আপনারা যা কিছু প্র্যাকটিস করেন, কেউ এক্সারসাইজ করছেন, কেউ ওয়ার্কআউট করছেন, কেউ স্ট্রেচিং করছেন, কেউ প্রাণায়াম করছেন, এই সব আসন দিয়েই শেষ করতে হবে। দেরি না করে শুরু করে দিন এই যোগ অভ্যাস। শরীরকে ঠিক রাখতে গেলে এই অভ্যাসের মধ্যে প্রত্যেকে আসতেই হবে। একটা কথা চিরকাল মনে রাখবেন, কোনো এক মহারাজ বলেছিলেন, ঘোড়া থেকে যখন নামতেই পারবি না ঘোড়া পিটিয়ে লাভ কী। তো এই শরীরে যদি বড় বড় ডিসঅর্ডার দেখা দিয়ে দেয়, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এই নিয়েই কিন্তু তোকে বেঁচে থাকতে হবে। কারণ চাইলেই শরীর চেঞ্জ করতে পারবি না। চাইলে গাড়ি চেঞ্জ হবে, বাড়ি চেঞ্জ হবে, সমস্ত কিছু চেঞ্জ হবে, কিন্তু এই শরীর চেঞ্জ হবে না। তো এই কথাটা ব্রহ্মা বাক্যের মতো মনে রাখুন আর শরীরের যত্ন নিন। শরীর যদি ভালো থাকে এই দুনিয়া ভালো, শরীর যদি খারাপ থাকে এই জগতের সমস্ত কিছুই খারাপ, কিচ্ছু ভালো লাগবে না। সামান্য কাঁটা ফুটলেও কিন্তু আমাদের সমস্যা হয়। তো তাই এখন থেকেই সতর্ক হন। যারা ভাবছেন আমি তো বেশ ভালো আছি, বিন্দাস আছি, ঘুরে বেড়াচ্ছি পাহাড় জঙ্গলে, সার্কেল অফ লাইফ, শরীরকে মেনটেন করে সব কিছু করুন। শরীরের পেছনে আধ ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করা শিখুন, তাহলে কিন্তু এই জগৎ সুন্দর হবে, এই জীবন সুন্দর হবে, সমস্ত কিছুই ভালো লাগবে। যদি আমার এই পন্থা মেনে চলেন আর এই নীলমণি দাসের যদি এই কথাটাকে মস্তিষ্কের মধ্যে ভিজুয়ালাইজ করেন, প্রতিটা এক্সারসাইজ, প্রতিটা ব্যায়াম করার সাথে সাথে আপনার যা সমস্যা আছে সেটাকে তুলে ধরুন সেই ব্যায়ামের সাথে। যে আপনার পেটের সমস্যা আছে, হ্যাঁ আমার পেট ভালো আছে। আপনার হার্টের সমস্যা আছে, হ্যাঁ আমার হার্ট ভালো আছে, ভালোভাবে রিদিম হচ্ছে। এর জন্য নিজেকে ধন্যবাদ জানান, এর জন্য যে ডাক্তারবাবুর মেডিসিন খাচ্ছেন তাকে ধন্যবাদ জানান, আর যদি আমার থেকে উপকৃত হন আমাকেও একটু ধন্যবাদ জানান। আর সর্বশেষ আপনার বিশ্ব পিতাকে ধন্যবাদ জানান, যে পিতা আপনাকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, এই পৃথিবীর আলো দেখাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।